বন্ধুরা, পুনর্জন্ম কি সত্যিই হয় নাকি পুরোটাই মন গড়া গল্প আর বিশ্বাস? আজ আমরা এমন কিছু বাস্তব ঘটনা এবং কেস স্টাডি নিয়ে কথা বলবো যেগুলো শোনার পর জীবন আর মৃত্যু সম্পর্কে আপনার ধারণাই হয়তো বদলে যেতে পারে। আমাদের আত্মা কি সত্যিই অমর? শরীর শেষ হয়ে যাওয়ার পরেও কি আমাদের চেতনা কোনোভাবে টিকে থাকে? চলুন আজ বিজ্ঞানের চোখ দিয়েই এই প্রাচীন রহস্যের গভীরে প্রবেশ করা যাক। মৃত্যুর পর আমাদের কি হয়? জীবনটা কি সেখানেই শেষ? এই প্রশ্ন আজকের নয়, হাজার হাজার বছর ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। জন্ম নিয়েছে নানা ধর্ম, নানা দর্শন, নানা বিশ্বাস, আর এই সব কিছুর মধ্যেই সবচেয়ে আকর্ষণীয় ধারণাগুলোর একটি হলো পুনর্জন্ম। এই ধারণা অত্যন্ত প্রাচীন। হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ ধর্মে পুনর্জন্ম একটি মৌলিক বিশ্বাস। এই বিশ্বাস অনুযায়ী আমাদের আত্মা অমর। একটি শরীরের মৃত্যুর পর আত্মা তার কর্মফল অনুযায়ী নতুন একটি শরীরে জন্ম নেয়। এই চক্র চলতেই থাকে যতক্ষণ না আত্মা মোক্ষ লাভ করে। তবে শুধু প্রাচ্যেই নয়, প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো এবং পিথাগোরাসও আত্মার স্থানান্তরের ধারণার কথা উল্লেখ করেছিলেন। কিন্তু আধুনিক বিজ্ঞান কি বলে? বর্তমান সময়ে অনেক ধর্ম, যেমন ইসলাম ও খ্রিস্ট ধর্মে পুনর্জন্মের ধারণা নেই। সেখানে বিশ্বাস করা হয় মানুষের জীবন একবারই হয়, এরপর রয়েছে শেষ বিচার। অন্যদিকে বিজ্ঞানের দৃষ্টিতে আমাদের চেতনা বা কনসাসনেস হলো মস্তিষ্কের অত্যন্ত জটিল কার্যকলাপের ফল। তাই যখন মস্তিষ্ক স্থায়ীভাবে কাজ করা বন্ধ করে দেয়, অর্থাৎ মৃত্যু ঘটে, তখন চেতনাও শেষ হয়ে যাওয়ার কথা। এই কারণেই অধিকাংশ বিজ্ঞানী পুনর্জন্মের দাবিকে কল্পনা, পারিপার্শ্বিক প্রভাব অথবা ভুল স্মৃতির ফল বলে মনে করেন, কারণ এখন পর্যন্ত এর পক্ষে কোনো পরীক্ষামূলক ও সর্বজনস্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কি পুনর্জন্ম শুধুই বিশ্বাস? একদিকে কোটি কোটি মানুষের আস্থা, অন্যদিকে আধুনিক বিজ্ঞানের কঠোর নিয়ম, যুক্তি এবং প্রমাণ। এই বিতর্কের মাঝখানেই একজন প্রতিষ্ঠিত বিজ্ঞানী সাহস করে স্রোতের বিপরীতে হাঁটার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতে চাইলেন পুনর্জন্মের দাবিগুলোকে কি বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করা সম্ভব। তার নাম ডক্টর ইয়ান স্টিভেনসন। তার গবেষণা শুধু এই বিতর্ককেই নতুন মোড় দেয়নি, বরং বিজ্ঞানী মহলকেও ভাবতে বাধ্য করিয়েছিল। ভাবুন তো, আপনি আপনার ক্ষেত্রের একজন প্রতিষ্ঠিত বিজ্ঞানী, সবাই আপনাকে সম্মান করে, কিন্তু হঠাৎ এমন একটি বিষয় নিয়ে গবেষণা শুরু করলেন যেটিকে অধিকাংশ মানুষ কুসংস্কার বা অবৈজ্ঞানিক বলে মনে করেন। আপনার সহকর্মীরা তখন কি ভাববেন? ঠিক এমনটাই ঘটেছিল ডক্টর ইয়ান স্টিভেনসনের সঙ্গে। তিনি ছিলেন একজন কানাডিয়ান আমেরিকান মনোরোগ বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের অন্যতম খ্যাতনামা ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া স্কুল অফ মেডিসিনের সাইকিয়াট্রি বিভাগের চেয়ারম্যান। মূলধারার চিকিৎসা বিজ্ঞানে তার যথেষ্ট সম্মান এবং গ্রহণযোগ্যতা ছিল। 1950 দশকের শেষ দিকে কর্মজীবনের শেষ পর্যায়ে থাকাকালীন তিনি এমন একটি বিষয় নিয়ে আগ্রহী হয়ে ওঠেন যেটিকে তখন প্রায় নিষিদ্ধ গবেষণার বিষয় হিসাবে দেখা হতো: পুনর্জন্ম। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তিনি এমন শিশুদের খবর পাচ্ছিলেন যারা নিজেদের পূর্বজন্মের স্মৃতি মনে করতে পারার দাবি করছিল। একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে তিনি জানতেন শিশুদের কল্পনা শক্তি প্রবল, কিন্তু এসব ঘটনার মধ্যে কিছু নির্দিষ্ট মিল তাকে ভাবিয়ে তোলে। তিনি লক্ষ্য করেন শিশুরা শুধু অস্পষ্ট গল্প বলছে না, বরং তারা পূর্বজন্মের নাম, ঠিকানা, পরিবারের সদস্যের পরিচয়, এমনকি মৃত্যুর কারণ সম্পর্কেও বিস্ময়করভাবে নির্দিষ্ট তথ্য দিচ্ছে। আরও আশ্চর্যের বিষয়, অনেক ক্ষেত্রে এই সব তথ্য পরে যাচাই করে মিল পাওয়া যাচ্ছিল। 1960 সালে তিনি এ বিষয়ে প্রথম গবেষণাপত্র প্রকাশ করেন। সেই গবেষণাপত্রটি পড়ে চেস্টার কার্লসন, যিনি জেরক্স প্রযুক্তির উদ্ভাবক হিসাবে পরিচিত, তার গবেষণায় অর্থনৈতিক সহায়তা দিতে সম্মত হন। এই সহায়তার ফলে 1967 সালে স্টিভেনসন চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়ে ডিভিশন অফ পারসেপচুয়াল স্টাডিজ, DOPS প্রতিষ্ঠা করেন।
এর লক্ষ্য ছিল বৈজ্ঞানিক পদ্ধতিতে পুনর্জন্ম, চেতনা এবং মৃত্যুর পরবর্তী অভিজ্ঞতা নিয়ে গবেষণা করা। অবশ্য এই সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না। তিনি জানতেন সহকর্মীদের অনেকেই তার গবেষণাকে ছদ্মবিজ্ঞান বলে সমালোচনা করবেন। তবুও তিনি সত্য অনুসন্ধানের জন্য নিজের পেশাগত সম্মানকেও ঝুঁকির মধ্যে ফেলতে প্রস্তুত ছিলেন। তবে স্টিভেনসন কোনো দাবি অন্ধভাবে বিশ্বাস করতেন না, বরং এখানেই তার গবেষণার বিশেষত্ব। তিনি শুধুমাত্র সেই শিশুদের কেস নিয়ে কাজ করতেন যারা কোনো প্রকার সম্মোহন বা প্ররোচনা ছাড়াই সাধারণত 2 থেকে 4 বছর বয়সের মধ্যে নিজেরাই পূর্বজন্মের কথা বলতে শুরু করত। তার তদন্ত পদ্ধতি ছিল অনেকটা একজন গোয়েন্দার মতো। প্রথমেই শিশুটি যা যা বলছে সেগুলো বিস্তারিতভাবে লিখে রাখা হতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই তথ্যগুলো যেন সম্ভাব্য পূর্বজন্মের পরিবারের সঙ্গে যোগাযোগ করার আগেই নথিভুক্ত করা হয়। তিনি শুধু শিশুর কথাই শুনতেন না, বাবা, মা, ভাই, বোন, প্রতিবেশী সবার কাছ থেকেই আলাদা আলাদা করে তথ্য সংগ্রহ করতেন। একই সঙ্গে খতিয়ে দেখতেন শিশুটি টেলিভিশন, বই বা অন্য কোনো উৎস থেকে এসব তথ্য জানতে পেরেছিল কিনা। এরপর শুরু হতো সবচেয়ে কঠিন কাজ, শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে সম্ভাব্য মৃত ব্যক্তিকে খুঁজে বের করা। যদি কোনো মিল পাওয়া যেত তাহলে নাম, ঠিকানা, পরিবারের সদস্য, মৃত্যুর কারণ, সরকারি নথি, মৃত্যু সনদ, পোস্টমর্টমের রিপোর্ট সব কিছুর সঙ্গে মিলিয়ে দেখা হতো। স্টিভেনসনের গবেষণার অন্যতম আলোচিত দিক ছিল জন্মচিহ্ন, বার্থমার্ক নিয়ে তার পর্যবেক্ষণ। তিনি এমন বহু কেস সংগ্রহ করেন যেখানে শিশুর শরীরে জন্মচিহ্ন বা জন্মগত ত্রুটি পূর্বজন্মের দাবি করা ব্যক্তির আঘাতের স্থানের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। উদাহরণস্বরূপ, যদি কোনো শিশু দাবি করত যে পূর্বজন্মে তার বুকে গুলি লেগেছিল, তাহলে তিনি পরীক্ষা করতেন সেই স্থানে জন্ম চিহ্ন রয়েছে কিনা। তিনি শিশুদের আচরণও গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। অনেক ক্ষেত্রে দেখা যায় পূর্বজন্মে জলে ডুবে মৃত্যুর দাবি করা শিশু এই জন্মে জলকে দেখলে ভয় পায়। আবার কেউ কেউ আগের জীবনের ভাষা, অভ্যাস কিংবা পছন্দ অপছন্দও বহন করছে বলে মনে হতো। এই কঠোর গবেষণার পদ্ধতির মধ্যে স্টিভেনসন এবং তার দল সারা বিশ্ব থেকে প্রায় 3000টিরও বেশি কেস সংগ্রহ করেছিল। তবে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডক্টর ইয়ান স্টিভেনসন কখনোই বলেননি যে তিনি পুনর্জন্ম প্রমাণ করে ফেলেছেন। বরং তিনি সবসময় বলেছেন তার গবেষণায় এমন কিছু তথ্য পাওয়া গেছে যেগুলো প্রচলিত ব্যাখ্যা দিয়ে সহজে বোঝানো যায় না। তাই তিনি এগুলোকে সাজেস্টিভ অফ রিইনকারনেশন বা পুনর্জন্মের সম্ভাবনার ইঙ্গিতবাহী বলে উল্লেখ করতেন। এরপর তিনি বিভিন্ন আলোচিত কেস যেমন শান্তি দেবী, জেমস লেইনগার এবং জন্মচিহ্ন সংক্রান্ত ঘটনাগুলো একই পদ্ধতিতে বিশ্লেষণ করেন। অন্যদিকে সমালোচকেরাও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। সবচেয়ে বড় সমালোচনা হলো সাংস্কৃতিক প্রভাব। তাদের মতে ভারত, শ্রীলঙ্কা বা থাইল্যান্ডের মতো দেশে পুনর্জন্মের ধারণা ছোটবেলা থেকেই সমাজে প্রচলিত, ফলে শিশুরা অবচেতনভাবেই এমন গল্প তৈরি করতে পারে। আরেকটি সম্ভাব্য ব্যাখ্যা হলো ক্রিপ্টামনেশিয়া, অর্থাৎ কোনো ব্যক্তি হয়তো কোথাও কোনো তথ্য শুনেছে বা পড়েছে, কিন্তু পরে ভুলে গেছে সেই তথ্যের উৎস। পরে সেই তথ্যকেই নিজের স্মৃতি বলে মনে হতে পারে। এছাড়াও বাবা মায়ের অনিচ্ছাকৃত প্রভাব, তথ্য সংগ্রহে পক্ষপাত এবং স্মৃতি যাচাইয়ের সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় বৈজ্ঞানিক আপত্তি হলো আজ পর্যন্ত এমন কোনো পরীক্ষিত প্রক্রিয়া জানা যায়নি যার মাধ্যমে বোঝা যায় চেতনা কিভাবে একটি শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হতে পারে। আধুনিক স্নায়ুবিজ্ঞানের মতে স্মৃতি ও ব্যক্তিত্ব মস্তিষ্কের সঙ্গেই সম্পর্কিত। তাই মস্তিষ্কের মৃত্যুর পর স্মৃতি কিভাবে টিকে থাকবে তার কোনো প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও নেই। 2007 সালে ডক্টর ইয়ান স্টিভেনসনের মৃত্যু হলেও তার গবেষণা থেমে যায়নি। ডক্টর জিম বি টাকার এবং তার সহকর্মীরা আজও ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ডিভিশন অফ পারসেপচুয়াল স্টাডিজে একই ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কেস নিয়ে কাজ করে তারা দেখার চেষ্টা করছেন পুনর্জন্ম সংক্রান্ত ঘটনাগুলো শুধুই সাংস্কৃতিক
সাংস্কৃতিক বিশ্বাসের ফল, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যাও রয়েছে? তাহলে শেষ পর্যন্ত কি বলা যায়? ডক্টর ইয়ান স্টিভেনসনের গবেষণা কি পুনর্জন্মকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছে? সংক্ষিপ্ত উত্তর না। তবে তার গবেষণা কি এমন কিছু প্রশ্ন সামনে এনেছে যেগুলো সহজে উপেক্ষা করা যায় না? হ্যাঁ, তার কাজ আমাদের মনে করিয়ে দেয় মানুষের চেতনা সম্পর্কে আমরা এখনো খুব অল্পই জানি। এই শিশুরা কি সত্যিই পূর্বজন্মের স্মৃতি বহন করে, নাকি মানুষের মস্তিষ্ক এমন এক রহস্যময় ক্ষমতার অধিকারী যার সম্পূর্ণ ব্যাখ্যা আমরা এখনো খুঁজে পাইনি? হয়তো ভবিষ্যতে বিজ্ঞান এই প্রশ্নের আরও স্পষ্ট উত্তর দিতে পারবে। ততদিন পর্যন্ত ডক্টর ইয়ান স্টিভেনসনের গবেষণা আমাদের ভাবতে শেখাবে, প্রশ্ন করতে শেখাবে এবং মনে করিয়ে দেবে এই মহাবিশ্বে এখনও এমন অনেক রহস্য আছে যেগুলোর সমাধান আমাদের হাতে আসেনি। এবার আপনার মতামত কি? আপনার কি মনে হয় এই ঘটনাগুলি সত্যিই পুনর্জন্মের ইঙ্গিত দেয়, নাকি এর পেছনে অন্য কোনো বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কাজ করছে? বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।